হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার, খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট তোমাদের সামনে আজকে প্রেজেন্ট করছি। আজকের আলোচনার বিষয় যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডু ভার্বের সাথে হ্যাভ ভার্বের ব্যবহার। আজকে আমরা এই বিশেষ পদ্ধতির মাধ্যমে দেখে নেব কিভাবে অসংখ্য সেন্টেন্সেস, অসংখ্য প্রশ্ন আমরা দৈনন্দিন জীবনে এই ফরম্যাটটাকে অ্যাপ্লাই করে বানাতে পারি। এটা খুবই ইউজফুল একটা ফরম্যাট। এর মাধ্যমে আমরা অনেক সিচুয়েশন এরকম হয় যেখানে কিন্তু এই ফরম্যাটটা অ্যাপ্লাই করে লাইন অনেক বানিয়ে থাকি। তো সেই যে প্রসেসটা, এটা যে কতটা ইজি সেটাই আজকে বুঝতে পারবে, এবং এটার মাধ্যমে দেখবে লাইন বানানো অনেক সহজ হয়ে যাবে। তো আমি তোমাদের কাছে আজকে এমন কিছু লাইনস দিচ্ছি যেগুলো দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সিচুয়েশনে খুব কমনলি বলে থাকি, এবং তার মধ্যে দিয়ে বুঝে নেব এই ফরম্যাটটা কিভাবে অ্যাপ্লাই হয়। দেখে নাও এখানে আজকের প্রথম যে লাইনটা, সেটা কি বলা হচ্ছে, তুমি কি চা খেলে। তুমি কি চা খেলে। লাইনটার ভিতরে টেন্সটাকে বোঝার চেষ্টা করো। কোন টেন্স আছে? বলা হচ্ছে খেলে, করলে, খেলে, গেলে, এরকম ধরনের সেন্স, মানে সেটা হয় সিম্পল পাস্ট টেন্স। ওকে, সিম্পল পাস্ট টেন্স। যখন সিম্পল পাস্ট টেন্সে প্রশ্ন করবে এবং যদি দেখো সেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা নায়ে হচ্ছে, তাহলে জানবে সেখানে আমরা ইয়েস নো কোয়েশ্চেন করে থাকি। ইয়েস নো কোয়েশ্চেনের ফরম্যাটের ক্ষেত্রে দেখা যায় সবার প্রথমে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে সেই প্রশ্নটাকে বানাই, সেখানে কোনো WH ওয়ার্ড বসে না। তো এই অক্সিলারি ভার্বের মধ্যে দেখতে পাওয়া যায় ডু ভার্বও কাজ করে। সে নিজে এই ধরনের অক্সিলারির যে প্রয়োজনটা, যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সে হয়ে থাকে, সেই প্রয়োজনটাকে মেটায়। তো এখানে যে প্রশ্নটা আছে, যেটা যেহেতু সিম্পল পাস্ট টেন্সে বলছে আর সিম্পল পাস্টে কোনো অক্সিলারি থাকে না, তাই জন্য সেই অক্সিলারির ঘাটতিটা মেটানোর জন্য ডু ভার্ব নিজে একটা অক্সিলারির মতন কাজ করে। টেন্সটাকে ধরে নিয়ে ডু পাস্ট টেন্স হলে ডিড হয়ে যায়, প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজ হয়, এরকমভাবে কাজ করে। তো এইখানে এই লাইনটা সিম্পল পাস্টে আছে, তাই জন্য এখানে আমরা ডিড দিয়ে প্রশ্ন হতে দেখব, আর দেখব অবশ্যই হ্যাভের ব্যবহার। ইনফ্যাক্ট আজকে আমি যে কটা এক্সাম্পল তোমাদের দেব, সব এক্সাম্পলে দেখতে পাবে এরকম ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে, অর্থাৎ প্রতিটা প্রশ্নই ডু বা ডাজ অথবা ডিড দিয়ে হবে। ওকে, তো এই তুমি কি চা খেলে এই লাইনটাকে যদি ট্রান্সলেট করি, তাহলে ট্রান্সলেশনটা কেমন হবে দেখো। তুমি কি চা খেলে হয়ে যাচ্ছে ডিড ইউ হ্যাভ টি। ডিড ইউ হ্যাভ টি, এখানে হ্যাভ খাওয়া সেন্সে ব্যবহার হয়েছে। এখানে যে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহারটা হয়েছে, সেটা আমরা ডিড ভার্বের ব্যবহারের মধ্যে দিয়ে বুঝে নিচ্ছি। ডিড যেটা পাস্ট টেন্সের সেন্সটাকে ধরে রাখছে, আর এদিকে খাওয়া সেন্সটা বোঝানো হচ্ছে হ্যাভ ভার্বের মধ্যে দিয়ে। মনে রাখবে যখন ডিড দিয়ে প্রশ্ন হবে, তখন ভিতরে যে মেন ভার্বের ব্যবহারটা হচ্ছে, মেন ভার্ব হিসেবে যে হ্যাভ এর ব্যবহার হয়েছে, সেটা কিন্তু সবসময় খেয়াল রাখবে যে ডিড দিয়ে প্রশ্ন যখন করব, তখন সেখানে মেন ভার্বের ফার্স্ট ফর্মটাই ব্যবহার করব। আমরা কিন্তু ভিতরে হ্যাজ বা হ্যাড এসব কিছুই লিখব না, সবসময় হ্যাভই লিখতে হবে, একেবারে র ফর্মটা লিখতে হবে। তো ডিড ইউ হ্যাভ টি, তুমি কি চা খেলে। ওকে, আরও একটা এক্সাম্পল দেখো, তার কি অর্থ আছে। তার কি অর্থ আছে, উত্তরটা হতে পারে হ্যাঁ আছে বা না নেই, তার মানে এটাও হ্যাঁ বা না এর আনসার হচ্ছে বলে এটা ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে। এখানেও আমরা ডু ভার্বের ব্যবহার দেখব। এখানে তার কি অর্থ আছে, যে প্রশ্নটা যেভাবে করা হয়েছে, মানে বর্তমানে তার অর্থ আছে কিনা এটা বলা হচ্ছে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইনটা হয়েছে। ওকে, এবার আমরা যদি এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাট অনুযায়ী যাই, তাহলে কিভাবে ট্রান্সলেশনটা করলে কেমন হবে দেখে নাও। ট্রান্সলেশনটা ডাজ হি হ্যাভ মানি, এইটা হচ্ছে ট্রান্সলেশন। এবার কথা হলো ডাজ ব্যবহার কেন হলো, এখানে তো ডু আসতে পারতো। ডিড না হয় হলো না, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স নয়, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু ডু কেন হলো না, ডাজ কেন হলো? বিষয়টা খুবই সিম্পল, কারণ এখানে সাবজেক্ট দেখো কে আছে, সাবজেক্ট আছে তার, মানে হি। তো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস অর ইএস যোগ হয়। তো এখানে সেই কারণের জন্য হি যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডু এর সাথে ইএস যোগ হয়ে ডাজ হয়ে গেছে। ওকে, এখানে শি থাকলেও ডাজ হতো,
তো এরকমভাবে ডাজ হি কি হ্যাভ মানি, এখানে মানি থাকা অর্থে, আছে অর্থে হ্যাভের ব্যবহার হলো, আর মানি তো অর্থে ব্যবহার হয়েছে। এরপরে আরও একটা এক্সাম্পল দেখে নাও। তাদের কি তোমার জন্য সময় আছে? তাদের কি তোমার জন্য সময় আছে? হ্যাঁ আছে, না নেই, এরকম উত্তর আসছে, তার মানে সেম কনসেপ্ট। আবারও একবার, এবার এই যে লাইনটা বলা হয়েছে এটাও কিন্তু ওই আগেরই মতন প্রেজেন্টে সেন্সটা আসছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা জানি ডু বা ডাজ হয়। আগের লাইনে দেখেছি ডাজ হয়েছে, এই লাইনে কি ডাজ ব্যবহার করব? দেখে নেওয়া যাক ট্রান্সলেশনটা। যদি আমরা ট্রান্সলেশনটা দেখি, তাদের কি তোমার জন্য সময় আছে হয়ে যাচ্ছে ডু দে হ্যাভ টাইম ফর ইউ, ডু দে হ্যাভ টাইম ফর ইউ। তো এখানে ডু ব্যবহার হলো কারণ এখানে যেটা সাবজেক্ট আছে তাদের অর্থাৎ দে, এই দেটা হলো থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার নাম্বার তো নয়, এরা অনেক লোক, তাহলে সেক্ষেত্রে এস বা ইএস যোগ করার যে রুলটা সেটা এখানে অ্যাপ্লাই হবে না। সেই জন্য ডু দে তারপরে সময় আছে থাকা অর্থে হ্যাভ, টাইম ফর ইউ তোমার জন্য সময় আছে, এরকমভাবে বলা হলো। এবার নেক্সট যদি লাইনটায় আসি সেটাই দেখো কি বলা হচ্ছে। আমার কি তখন কাজ ছিল? আমার কি তখন কাজ ছিল? এখানে যে টেন্সটা আসছে সিম্পল পাস্ট টেন্স আসছে। আমার কি তখন কাজ ছিল? হ্যাঁ ছিল, না ছিল না, এরকম একটা সেন্স। তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সে লাইনটা হয়েছে। এবার এখানে যেহেতু সিম্পল পাস্ট টেন্স হয়েছে, আমরা প্রথম লাইনটায় দেখেছিলাম সেখানেও হয়েছিল সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স হলে আমরা ডিড ব্যবহার করেছিলাম, এখানেও এক্স্যাক্টলি তাই হবে। তাহলে লাইনটা আমরা ডিড দিয়ে বলবো। তাহলে দেখে নাও ট্রান্সলেশনটা কেমন হয়। ডিড আই হ্যাভ জব দেন? আমার কি তখন কাজ ছিল হয়ে যাচ্ছে ডিড আই হ্যাভ, আমার কি ছিল? কি ছিল? জব, কাজ, দেন তখন, আমার কি তখন কাজ ছিল, ডিড আই হ্যাভ জব দেন, এরমভাবে হয়ে গেল। চলো এবার আরও কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক যেখানে আমরা এরমভাবে ডু এবং তার সাথে সাথে হ্যাভের ব্যবহার একসাথে দেখতে পাবো। আমায় কি তোমায় বলতেই হয়? আমায় কি তোমায় বলতেই হয়? এই যে কথাটা এখানে দেখো, বলতেই হয়, করতেই হয়, যেতেই হয়, এরকম একটা জোর দেয়া ব্যাপার আসছে। যখন এরকম ধরনের কথা বলা হয় তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্টে হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করে থাকি। সেই সেন্সটাকে মাথায় রেখে আমরা এটাকে করব ট্রান্সলেট। এখানে যে লাইনটা বলা হয়েছে আমায় কি তোমায় বলতেই হয়, মানে আজকাল নিয়মিত বলতে হয় এরম সেন্সে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে। তো সেই সেন্স অনুযায়ী আমরা হ্যাভ টু বা হ্যাজ টু এই ফরম্যাটটাকে মাথায় রেখে করব। তাহলে ট্রান্সলেশনটা করলে কেমন হবে? ডু আই হ্যাভ টু টেল ইউ? ডু আই হ্যাভ টু, আমায় কি, ডু আই, আমায় কি তোমায় বলতেই হয়, হ্যাভ টু টেল ইউ। হ্যাভ টু টেল মানে তোমায় বলতেই হয়, এই যে বলতেই হয় কথাটা, সেই সেন্সে হ্যাভ টু আসলো। এখানে যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে তাই জন্য আমরা ডু এর ব্যবহার হতে দেখতে পাচ্ছি। আরও একটা লাইন দেখো, আমার কি তোমায় গ্রহণ করতেই হতো? আমার কি তোমায় গ্রহণ করতেই হতো? হতো বলা হয়েছে, করতেই হতো মানে এটা অতীতকালকে বোঝাচ্ছে, অতীতকালে যে কাজটা করতেই হতো এরকম একটা সেন্সে। তো এখানে সিম্পল পাস্টের সেন্স অনুযায়ী হ্যাড টু এর ব্যবহার আমরা করব। আগের লাইনে হয়েছে হ্যাভ টু, এখানে হ্যাড টু। হ্যাড টু সেন্সটাকে মাথায় রেখে সেই অনুযায়ী আমরা লাইনটা লিখব, কিন্তু হ্যাডের ব্যবহার তো করব না, কারণ আমরা ডু দিয়ে লাইনটাকে শুরু করছি, ডু ভার্ব দিয়ে। ডু ভার্বের কোন ফর্ম বসবে? যেহেতু সিম্পল পাস্ট টেন্স, ডু ভার্বের ডিড ফর্মটা বসবে। আর যেই ডিড ফর্মটা বসবে তখন যেটা আমি আগেও বললাম, হ্যাভের যে ফর্মই ওখানে হওয়ার হোক না কেন, অন্য কোনো ফর্ম বসবে না, সেখানে সব সময় হ্যাভই ব্যবহার হবে, কারণ টেন্সটা আমরা ডু ভার্বের ব্যবহারের মাধ্যমে বুঝে নেব। এটা যেহেতু সিম্পল পাস্ট টেন্স তাই জন্য এখানে ডিড দিয়ে প্রশ্নটা হবে এবং সেটাই বোঝাবে মূল টেন্সটা। আর হ্যাভ যেটা হলো র ফর্ম সেটাই বসবে, না হ্যাজ বসবে না হ্যাড বসবে। ওকে, তো ট্রান্সলেট করলে হবে ডিড আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইউ? ডিড আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইউ? আমার কি তোমায় গ্রহণ করতেই হতো? হ্যাভ টু অ্যাকসেপ্ট, গ্রহণ করতেই হতো, এরকম একটা সেন্স। সিম্পল পাস্ট টেন্সে আছে ডিড, এই টেন্সটাকে বুঝিয়ে দিচ্ছে। ওকে,
পরে আরও একটা লাইন এরকম দেখে নাও, তাকে কি ঝুঁকি নিতেই হয়, প্রথম লাইনটার মতো, তাকে কি ঝুঁকি নিতেই হয়, আগের লাইনটারই মতন, কিন্তু পার্থক্য একটা ছোট্ট আছে। সেটা কি, প্রথম লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি আমায় কি, মানে আই হয়েছিল সাবজেক্ট, এখানে তো আই নেই, এখানে আছে তাকে, মানে এই অর্থে আমরা হি বা শি যদি ধরে নিই তাহলে হি বা শি হলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে। তো সেই সেন্স অনুযায়ী আমরা এখানে ডু বলতে পারবো না, সিম্পল প্রেজেন্ট টেন্সে ডাজ এর ব্যবহার করব। তাহলে তাকে কি ঝুঁকি নিতেই হয়, আগেরই মতন বলতেই হয় সেরকম সেন্সে আসছে, তাহলে হ্যাভ টু ফর্ম তো অবশ্যই হচ্ছে, এবং তার পাশাপাশি ডু বা ডাজের মধ্যে ডাজ এর ব্যবহারটা হবে। তো ট্রান্সলেশনটা হবে, ডাজ হি হ্যাভ টু টেক রিস্কস, ডাজ হি হ্যাভ টু টেক রিস্কস, তাকে কি ঝুঁকি নিতেই হয়, ডাজ হি তাকে কি ঝুঁকি নিতেই হয়, হ্যাভ টু টেক রিস্কস, এরকমভাবে। আরও একটা লাইন দেখো, আমাদের কি খেলাটা খেলতেই হতো, আমাদের কি খেলাটা খেলতেই হতো। তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড লাইনটারই মতন কিন্তু হয়েছে, আলাদা তো কিছুই নয়। দ্বিতীয় লাইনে হয়েছিল আমার কি তোমায় গ্রহণ করতেই হতো, এখানে হলো আমাদের কি খেলাটা খেলতেই হতো, সেম সেন্স। তাহলে বলতে পারি সিম্পল পাস্ট টেন্স এখানেও আসছে। তাহলে ডিড দিয়ে প্রশ্নটা আমরা করব, আর হ্যাভ টু ফর্ম তো হবেই, কারণ এখানেও আসছে খেলতেই হতো, একটা জোর দেয়া ব্যাপার আসছে, কাজটা করতেই হতো অতীতকালে, তো সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমরা লাইনটা ট্রান্সলেশন করলে হবে, ডিড উই হ্যাভ টু প্লে দ্য গেম, ডিড উই হ্যাভ টু প্লে দ্য গেম। তো এখানে ডিডের ব্যবহার দেখলাম ঠিক যেরকমটা আমরা এই লাইনটার ক্ষেত্রে দেখেছিলাম, দ্বিতীয় লাইনে আমার কি তোমায় গ্রহণ করতেই হতো, ডিড দিয়ে হয়েছিল, এখানেও ডিড দিয়ে হলো, ডিড উই হ্যাভ টু প্লে দ্য গেম, এরমভাবে। ওকে, তো আমরা এরমভাবে দেখতে পেলাম হ্যাভ টু এর সাথে সাথে ডু এর ব্যবহার হলো, ডু এর বিভিন্ন ফর্ম টেন্স অনুযায়ী, সিম্পল প্রেজেন্ট হলে ডু বা ডাজ, সিম্পল পাস্ট হলে ডিড এর ব্যবহার, একদম কমন ম্যাটার, এটাকে একদম মাথার মধ্যে বসিয়ে নাও, কোনো কনফিউশন যেন না থাকে। সিম্পল প্রেজেন্ট মানে ডু বা ডাজ, সিম্পল পাস্ট মানে ডিড। সিম্পল প্রেজেন্টে যখন দেখব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা দুটো একসাথেই ব্যবহার হবে, দুটোর মধ্যে কোনো একটা কন্ডিশন মিললে হবে না, দুটো কন্ডিশনই মিলতে হবে। সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার হবে তখন সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব সিম্পল প্রেজেন্টে, আদারওয়াইজ ডু ব্যবহার করব সিম্পল প্রেজেন্টে। যাই হোক, এবার চলো পরের লাইনগুলো দেখা যাক। আমার কি আর কোনো বিকল্প আছে, আমার কি আর কোনো বিকল্প আছে, বিকল্প অর্থাৎ চয়েস, আমার কি আর কোনো চয়েস আছে। এই যে লাইনটা, এটা যদি আমরা ট্রান্সলেট করি কেমন হবে, টেন্সটা কি বলা হচ্ছে, আমার কি আর কোনো বিকল্প আছে, মানে এখন অ্যাট প্রেজেন্টে বলা হচ্ছে, তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইনটা করা হয়েছে। তো ট্রান্সলেট করলে হবে, ডু আই হ্যাভ এনি মোর চয়েস, ডু আই হ্যাভ এনি মোর চয়েস, আর কোনো এনি মোর চয়েস। এখানেও হ্যাভের ব্যবহার অবভিয়াসলি হয়েছে এবং ডু ভার্বের ব্যবহারটাও আমরা লক্ষ্য করছি। তাহলে দেখতে পাচ্ছ কত সহজে আমরা ডু এবং হ্যাভ এই দুটোর কথাকে মাথায় রেখে আমরা লাইনগুলোকে বানাতে পারছি, প্রশ্নগুলোকে তৈরি করতে পারছি। পরের লাইনটা, ওদের কি আদৌ কিছু ছিল, ওদের কি আদৌ কিছু ছিল, প্রশ্নটা দেখো ছিল বলা হয়েছে, তো বর্তমান তো নয়, অতীতকালকে পয়েন্ট করছে, তাহলেই ডিড এসে যাবে, ব্যাস। তো লাইনটা তাহলে ট্রান্সলেট করলে হবে, ডিড দে, ওদের কি ডিড দে আদৌ কিছু ছিল, এই আদৌ সেন্সটা আমরা পরে দেখব। কিছু ছিল, হ্যাভ এনিথিং, কিছু ছিল, হ্যাভ এনিথিং, আদৌ অর্থে অ্যাট অল, অ্যাট অল, তাহলে ডিড দে হ্যাভ এনিথিং অ্যাট অল, তার মানে ওদের কি আদৌ কিছু ছিল, এরকম একটা সেন্স। আর একটা লাইন দেখো, রাজুর কি একটা গাড়ি আছে, রাজুর কি একটা গাড়ি আছে, এখানে বর্তমানে আছে কিনা বলা হচ্ছে, এই মুহূর্তে বা অ্যাট প্রেজেন্ট আছে কিনা। তো প্রেজেন্ট টেন্সে সিম্পল প্রেজেন্টের থিওরি অনুযায়ী আমরা ডু বা ডাজ অ্যাপ্লাই করব। এবার দেখো সাবজেক্ট আছে হলো রাজু, রাজু হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, একজনের নাম বোঝাচ্ছে, একজন ব্যক্তি হচ্ছে এটা, তো সেই সেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই অর্থে আমরা এখানে ডাজ দিয়ে লাইনটাকে লিখব। তাহলে লাইনটা হবে, ডাজ রাজু হ্যাভ আ কার, ডাজ রাজু হ্যাভ আ কার, আছে অর্থে, পজেশন অধিকারে থাকা অর্থে হ্যাভের ব্যবহার হয়, সেটাই আমরা এখানেও লক্ষ্য করলাম। পরের লাইনটা দেখো, তোমার সাথে কি কেউ আছে,
তুমি কি একা নাকি তোমার সাথে কেউ আছে, এই মুহূর্তে আছে, বর্তমানে আছে, সিম্পল প্রেজেন্ট আরও একবার। তো এখানে ডু দিয়ে আমরা প্রশ্নটাকে করব, কারণ বলা হয়েছে তোমার সাথে ইউ, তো ইউ যেটা হচ্ছে সেটা তো থার্ড পারসন, এই যে রুলটা সেটা ফলো করে না, ইউ তো থার্ড পারসন নয়, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তো এই যে সেন্সটা, সেই সেন্সটাকে মাথায় রেখে আমরা এখানে ডু দিয়ে লাইনটাকে লিখব। তাহলে লাইনটা হবে ডু ইউ হ্যাভ এনিওয়ান উইথ ইউ, ডু ইউ হ্যাভ এনিওয়ান উইথ ইউ, তোমার কি, তোমার সাথে কি কেউ আছে, ডু ইউ হ্যাভ এনিওয়ান উইথ ইউ, সাথে কেউ অর্থে মানে সাথে সেন্সে উইথের ব্যবহার হয়েছে, উইথ প্রিপোজিশন সাথে অর্থে, সঙ্গে অর্থে ব্যবহার হয়, এটা খেয়াল রেখো। পরের লাইনটা দেখো, তোমার কি গাইতেই হতো, তোমার কি গাইতেই হতো, খেয়াল করে দেখো একটু আগে আমরা এই ধরনের কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করেছি, করতেই হতো, যেতেই হতো, জোর দিয়ে বলা মানেই হলো সেই হ্যাভ টু ফর্ম। টেন্স অনুযায়ী আমরা হ্যাভ টু ফর্মের বিভিন্ন রকম ব্যবহার করতে পারি, কোথাও হ্যাভ টু, কোথাও হ্যাজ টু, কোথাও হ্যাড টু হয়, কিন্তু এখানে যেহেতু প্রশ্ন হচ্ছে সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্টে, তাই জন্য অলওয়েজ আমাদের হ্যাভই ব্যবহার করতে হবে। যাই হোক, যেহেতু আমরা ডু দিয়ে প্রশ্নটা করছি, যাই হোক, তো এখানে তোমার কি গাইতেই হতো মানে অতীতকালে বলা হচ্ছে, তো সেই সেন্স অনুযায়ী ডিড দিয়ে প্রশ্ন করব এবং হ্যাভ টু এর ব্যবহার লক্ষ্য করব ভিতরে। তো ডিড ইউ হ্যাভ টু সিং, তোমার কি গাইতেই হতো, ডিড ইউ, তোমার কি গাইতেই হতো, হ্যাভ টু সিং, এরকমভাবে হয়ে গেল। ওকে, পরের লাইনটা, আমায় কি স্বীকার করতেই হবে, আমায় কি স্বীকার করতেই হবে, করতেই হবে, করতেই হয়, এরকম ধরনের সেন্সগুলোতেও আমরা প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হ্যাভ টু এর ব্যবহার করে থাকি। তো এখানে লাইনটা সিম্পল প্রেজেন্টের ফরম্যাট অনুযায়ী করতে হবে। তো লাইনটা ট্রান্সলেট করলে হবে, আমায় কি ডু আই, আমায় কি অর্থে ডু আই হ্যাভ টু কনফেস, স্বীকার করা অর্থে কনফেস। এই বিষয়টাকে অবশ্যই মনে রাখবে, যখন আমরা প্রশ্ন করি, প্রশ্ন করার ক্ষেত্রে অক্সিলারিটা কিন্তু প্রথমে দিই, অক্সিলারিটা ভিতরে নয়, সাবজেক্টটা পরে আসবে, আগে আসবে অক্সিলারি ভার্বটা, তাই জন্যই আগে ডু আসছে, তারপরে আসছে সাবজেক্ট আই। এরকমভাবেই আগেও দেখেছো ডিড আসছে, তারপরে এসেছে ইউ, এরকম আগের সেন্টেন্সগুলোতেও আমরা তাই দেখেছি। এটাকে মাথায় রেখে কোয়েশ্চেন ফরম্যাটটা কিন্তু করো। চলো আরও একটা লাইন দেখা যাক, তোমায় কি ব্যস্ত হতেই হতো, তোমায় কি ব্যস্ত হতেই হতো, প্রথম লাইনটারই মতন এখানে দেখেছিলাম তোমায় কি, তোমার কি গাইতেই হতো, এখানে আছে তোমায় কি ব্যস্ত হতেই হতো, সেম কনসেপ্ট আগেরটারই মতন, তার মানে সেই পাস্টে লাইনটাকে আমরা লিখব, ডিড ব্যবহার করে লাইনটাকে করব, খুবই ইজি ব্যাপার। তাহলে ট্রান্সলেট করলে হবে, ডিড ইউ হ্যাভ টু বি বিজি, ডিড ইউ, তোমায় কি ব্যস্ত হতেই হতো, হ্যাভ টু বি, হওয়া অর্থে বি, হ্যাভ টু বি বিজি, ব্যস্ত। ওকে, এরমভাবে হয়ে গেল। চলো আরও একটা লাইন দেখা যাক, তাকে কি ওদের বকতেই হয়, তাকে কি ওদের বকতেই হয় মানে বর্তমানে কাজটা করতেই হয়, বকতেই হয় বর্তমান সময়ে, তো সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ডু দিয়ে প্রশ্নটা আমরা করব। তো সেই সেন্সে তাকে কি ওদের বকতেই হয়, আচ্ছা এখানে তাকে যেহেতু আছে তাই জন্য ডু এর ফর্ম বসবে, ডু নয় কিন্তু সেটা হবে ডাজ, তাকে অর্থে হি বা শি আমরা ইউজ করতে পারি, তো সেই থিওরি অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার, তাই হয়ে যাবে ডাজ। তাহলে হবে ডাজ শি, তাকে কি, ডাজ শি হ্যাভ টু রিবিউক দেম, তাদেরকে বকতেই হয়, ডাজ শি হ্যাভ টু রিবিউক দেম, রিবিউক ছাড়াও তোমরা স্কল্ডও বলতে পারো। ওকে, যাই হোক, চলো আরও কিছু লাইন্স দেখে নেওয়া যাক। তিনি কি রাত 9টায় ডিনার করলেন, তিনি কি রাত 9টায় ডিনার করলেন, করলেন, খেলেন, গেলেন, ঘুমালেন, এরকম ধরনের কথা যখন, তখন জানবো সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে এখানে ডিড দিয়ে লাইনটা আমরা করব, ডিড এবং সেই আরও একবার হ্যাভ ফর্মটা চলে আসবে। তাহলে ট্রান্সলেশন করলে কেমন হবে, ডিড হি হ্যাভ ডিনার অ্যাট 9 PM, ডিড হি হ্যাভ ডিনার অ্যাট 9 PM, তার তিনি কি, তো সেই সেন্সে ডিড হি, তারপরে রাত 9টায় ডিনার করলেন, হ্যাভ ডিনার মানে হচ্ছে ডিনারটা খাওয়ার কথা বলা হচ্ছে, ডিনারটা খেলেন, ডিনারটা করলেন, এরকম সেন্সে হ্যাভ ডিনার অ্যাট কখন না 9 PM, রাত 9টায়। ওকে, চলো আরও একটা লাইন দেখা যাক,
ওদের কি পুনরায় ভাবতে হতো, ওদের কি পুনরায় ভাবতে হতো, ভাবতে হতো, করতে হতো বা করতেই হতো, ভাবতেই হতো, এরকম টাইপের সেন্স আসছে। তো এক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্সে ওই হ্যাভ টু ফরম্যাট ব্যবহার করে করতে পারি। তাহলে ট্রান্সলেট করলে হবে ওদের কি ডিড দে, ওকে, ডিড দে পুনরায় ভাবতে হতো, হ্যাভ টু রিথিঙ্ক, পুনরায় ভাবা সেন্সে থিঙ্ক সেটার থেকে হয়ে গেল রিথিঙ্ক, এটার মানে পুনরায় ভাবা, এক কথায় আমরা ব্যবহার করতে পারি। তো ডিড দে হ্যাভ টু রিথিঙ্ক, তাদের কি পুনরায় ভাবতে হতো এরকমভাবে। ওকে, চলো আরও একটা লাইন দেখা যাক। সুমনের কি একটি কুকুর আছে, সুমনের কি একটি কুকুর আছে মানে বর্তমানে আছে, তাহলে এটা ডু ভার্ব, তার ফর্ম কোনো একটা কিছু ব্যবহার করে করব, সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার সাবজেক্ট কে আছে, সুমন আছে, সুমন হলো একজন ব্যক্তি, থার্ড পার্সনও হচ্ছে, তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ দিয়ে প্রশ্নটা শুরু করতে হবে। সুমনের কি, ডাজ সুমন, ডাজ সুমন কি হ্যাভ আ ডগ, কুকুর আছে, থাকা অর্থে বা কারোর কিছু পজিশনে অধিকারে থাকা অর্থে আমরা জানি হ্যাভ ফর্মের ব্যবহার হয়, এখানেও তাই হয়েছে, তাই জন্য ডাজ সুমন হ্যাভ আ ডগ। ওকে, চলো আরও একটা লাইন দেখে নাও। আমায় কি এই সব খেতে হবে, আমায় কি এই সব খেতে হবে, এই যে সেন্সটা বর্তমানে দাঁড়িয়ে থেকে আমি ভাবছি বাধ্য হয়ে আমায় খেতে হবে এই সব কিছু, এরকম অর্থে আমায় কি এই সব খেতে হবে বা এইসব খেতেই হবে, এরকম একটা সেন্সও এখানে ধরতে পারো। এই অর্থে আমরা এখানে হ্যাভ টু করে লাইনটাকে লিখব, যেরকম আগে দেখেছো। এরকম ধরনের সেন্সগুলোতে আমরা অনেক ক্ষেত্রেই হ্যাভ টু এর ব্যবহার করে থাকি। তো বেঙ্গলি লাইনের সবসময় কিন্তু ফরম্যাট ওরম ধরনেরই আমরা বাংলায় বলি না যে খেতেই হবে, যেতেই হবে, সিম্পলি আমরা খেতে হবে এরমভাবেও কিন্তু অনেক ক্ষেত্রে এই সেন্সটাকেই বোঝাতে চাই। তো সেই অর্থটাকেও বোঝানোর জন্য যে অনেক সিচুয়েশন অনুযায়ী এরকম বাংলা লাইনের ক্ষেত্রেও আমরা হ্যাভ টু ফর্ম ব্যবহার করতে পারি, এই বিষয়টাকে বোঝানোর জন্যই আমি এরকম একটা লাইন লিখেছি। যাই হোক, আমায় কি এই সব খেতে হবে, এটা বর্তমানকালের পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে হবে। তো সিম্পল প্রেজেন্টের থিওরি অনুযায়ী আমরা হ্যাভ টু করে লিখবো এবং শুরুর দিকে ডু ভার্বের ব্যবহার করব। ওকে, তাহলে প্রশ্নটা হবে ট্রান্সলেট করলে ডু আই, আমায় কি হ্যাভ টু ইট অল দিস, এই সব কিছু, তো সেই সেন্সে ইট অল দিস, ওকে, সব কিছু আমায় খেতে হবে। তো এরকমভাবে দেখতে পেলে আমরা ডু ভার্বের ব্যবহার এবং তার সাথে সাথে হ্যাভ ভার্বের ব্যবহার করে আমরা কত কত লাইন অতি সহজে বানাতে পারলাম। তো এই যে কনস্ট্রাকশনটা আজকে আমি এখানে ডিসকাস করলাম, এটার মাধ্যমে তোমরা যে ফরম্যাটটা যে আজকে বুঝে গেলে, এই ফরম্যাটের মাধ্যমে অসংখ্য লাইনস তোমরা অবশ্যই বানিয়ে ফেলো। কোথাও কোনো কনফিউশন হলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এবং আগামী দিনে আমি চলে আসছি আরও একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।